স্বর্ণলতা ও জাদুকরি লেহেঙ্গার অদ্ভুত অভিযান। গ্রামের ছোট্ট মেয়ে স্বর্ণলতা ছিল খুব চঞ্চল ও কৌতূহলী। তার দিন কাটতো খেলাধুলা আর নতুন কিছু শেখার মধ্যে। একদিন সে তার মায়ের পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে ঘাঁটতে একটি উজ্জ্বল লেহেঙ্গা খুঁজে পেল। লেহেঙ্গাটি খুবই সুন্দর, রেশমি সোনালী নকশা করা, একেবারে রাজকন্যাদের মতো। স্বর্ণলতা খুশিতে লাফিয়ে উঠল। একদিন বিকেলে স্বর্ণলতা তার মায়ের পুরনো আলমিরাটা ঘাঁটছিল। হঠাৎই তখন তার চোখ পড়ল এক অসাধারণ লেহেঙ্গার ওপর। সেটা যেন স্বপ্নের মতো সুন্দর। ঝলমলে রেশমি কাপড়, সূক্ষ্ম নকশা আর সোনালী জরির কাজ। অবাক হয়ে সেই লেহেঙ্গাটির দিকে সে তাকিয়ে রইল। ও মা, এটা এত সুন্দর! আমি কি এটা পরতে পারবো? মা মৃদু হেসে তার মেয়ের চোখের ঝলক লক্ষ্য করলেন। নরম স্বরে বললেন, এটা খুব পুরনো মা। বহু বছর আগে এক রহস্যময় বৃদ্ধ আমাকে দিয়েছিল। তখন তিনি বলেছিলেন এই লেহেঙ্গার এক বিশেষ শক্তি আছে, তবে সেটা কেবল সাহসী আর সত্যবাদীদের জন্য কাজ করে। তুমি চাইলে পরে দেখতে পারো, তবে সাবধানে থেকো। স্বর্ণলতা আর দেরি করল না। এক উত্তেজনার স্রোতে সে লেহেঙ্গাটি গায়ে জড়িয়ে ফেলল। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। লেহেঙ্গাটি হঠাৎ ঝলমল করে উঠল, যেন তার মধ্যে লুকিয়ে থাকা কোনো শক্তি জেগে উঠেছে। রঙিন আলো চারপাশে ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই বাতাসে এক কোমল অথচ রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো। তুমি এখন আমার নতুন মালিক। আমি লেহেঙ্গা, জাদুকরি পোশাক। আমার সঙ্গে থাকলে তুমি যে কোনো জাদু দেখতে পারবে। স্বর্ণলতা ভয় আর বিস্ময়ে জমে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল অবাকে। কিন্তু ভয়টা দ্রুতই কৌতূহলে পরিণত হলো। তুমি কথা বলতে পারো? তুমি কি সত্যি জাদুকরি? হ্যাঁ, তবে আমার শক্তি কেবল তাদের জন্য কাজ করে যারা সত্যিকারের সাহসী এবং সৎ। স্বর্ণলতার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হলো এক নতুন রহস্যময় জগতে সে চলে এসেছে। অজানা এক রোমাঞ্চ অপেক্ষা করছে তার জন্য। স্বর্ণলতা ও জাদুকরি লেহেঙ্গার অদ্ভুত অভিযান। স্বর্ণলতার জীবন যেন এক আশ্চর্য রূপকথায় পরিণত হয়েছিল। লেহেঙ্গার জাদুর সাহায্যে সে একের পর এক অবিশ্বাস্য অভিজ্ঞতা অর্জন করছিল। রঙিন মেঘের দেশে একদিন স্বর্ণলতা যখন লেহেঙ্গা পরে বাইরে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ সে অনুভব করলো তার পায়ের নিচের মাটি হালকা হয়ে যাচ্ছে। চোখের পলকেই সে মাটি থেকে উপরে উঠে যেতে লাগলো। একসময় সে দেখলো সে মেঘের উপরে উঠছে। চারপাশে রঙিন তুলোর মতো মেঘ ভাসছে। হঠাৎ সে শুনতে পেল মিষ্টি হাসির শব্দ। একটু সামনে যেতেই সে দেখতে পেল একদল ছোট ছোট পরী। তারা নীল, গোলাপি আর রূপলি পোশাক পরে উড়ে বেড়াচ্ছে আর পরস্পরের সঙ্গে গল্প করছে। স্বর্ণলতা, তুমি আমাদের রাজ্যে এসেছো। তুমি কি আমাদের সঙ্গে খেলবে? স্বর্ণলতা আনন্দের রাজি হয়ে গেল। সে পরীদের সাথে আকাশের বুকে লুকোচুরি খেলল। তারপর রঙিন মেঘ দিয়ে দুর্গ বানালো আর নরম তুলোর মতো মেঘের বিছানায় শুয়ে গল্প করলো। কিন্তু হঠাৎই এক মিষ্টি পরী বলল, আমাদের রাজ্যে খুব শীঘ্রই এক বিপদ আসতে চলেছে। তুমি কি আমাদের সাহায্য করবে? অবশ্যই, আমাকে বলো কি করতে হবে। পরীদের গল্প শুনে স্বর্ণলতা বুঝতে পারল সামনে আরো বড় কোনো রহস্য অপেক্ষা করছে।
পানির নিচে রহস্যময় রাজ্য। পরীদের রাজ্য থেকে ফেরার পর একদিন স্বর্ণলতা এক নদীর ধারে হাঁটছিল। নদীর স্বচ্ছ পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু একটা আলাদা লাগলো। সে দেখলো পানির নিচে যেন কিছু আলো ঝলমল করছে। কৌতূহলী হয়ে সে জলে পা রাখলো। ঠিক তখনই লেহেঙ্গা এক আলোর ঝলক ছড়ালো, আর পরক্ষণেই স্বর্ণলতা নদীর নিচে চলে গেল। সে বিস্ময়ে তাকিয়ে দেখলো এক রহস্যময় পানির রাজ্য। সেখানে বিশাল প্রবালের দুর্গ, মুক্তার পথ আর সোনার মাছেরা খেলা করছে। একটি বড় সোনালী মাছ তার সামনে এসে বলল, স্বর্ণলতা, আমাদের রাজ্যে স্বাগতম। তুমি কি আমাদের সঙ্গে আমাদের গোপন গুপ্তধন দেখতে চাও? স্বর্ণলতা বিস্ময়ে মাথা নাড়ল, আর সোনার মাছ তাকে নিয়ে গেল এক গভীর গুহার ভেতরে। সেখানে ছিল এক সোনার দরজা, যা শুধু প্রকৃত সাহসীদের জন্য খুলে যায়। স্বর্ণলতার দরজার সামনে দাঁড়াতেই সেটা আপনা আপনি খুলে গেল। ভেতরেই ছিল অগণিত রত্ন, মুক্তা আর রহস্যময় এক পুরনো মানচিত্র। কিন্তু ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল। নদীর জল স্রোতের মতো প্রবাহিত হতে লাগলো, আর স্বর্ণলতা অনুভব করলো কেউ একজন তাকে অনুসরণ করছে। হঠাৎই এক কর্কশ হাসির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো। স্বর্ণলতা উপরে তাকিয়ে দেখলো এক বুড়ি জাদুকরী কালো পোশাকে দাঁড়িয়ে আছে। তার লম্বা আঙ্গুলগুলো বাঁকানো, চোখ দুটো জ্বলজ্বল করছে। জাদুকরী চিৎকার করে উঠল, এই লেহেঙ্গা আমার! বহু বছর আগে আমি এটা হারিয়েছিলাম, এখনই আমাকে ফিরিয়ে দাও। স্বর্ণলতা এক ধাপ পিছিয়ে গেল, কিন্তু ভয় পেল না। সে সাহসী কণ্ঠে বলল, না, এটা এখন আমার, আর আমি এটা ভালো কাজের জন্য ব্যবহার করব। জাদুকরী রেগে আগুন হয়ে গেল। সে আকাশে দুই হাত তুলে বিশাল ঝড় ডেকে আনলো। কালো মেঘ সবকিছু ঢেকে ফেললো। বাতাস গর্জে উঠল, আর চারপাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। স্বর্ণলতা দৃঢ় কণ্ঠে বলল, লেহেঙ্গা, আমাদের সাহায্য করো। লেহেঙ্গার আলো ঝলকানি দিয়ে জ্বলে উঠল, আর এক আশ্চর্য কণ্ঠস্বর ভেসে এলো, আমার জাদু শুধু সাহসীদের জন্য, তুমি ভয় পেও না। এক মুহূর্তের মধ্যেই লেহেঙ্গা থেকে এক উজ্জ্বল সোনালী আলো বেরিয়ে এলো। সেই আলো এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে কালো মেঘ গায়েব হয়ে গেল। ঝড় থেমে গেল, আর বিদ্যুৎ নিভে গেল। জাদুকরী আতঙ্কিত হয়ে উঠল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। এক চিৎকার দিয়ে সে ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন সে কখনোই ছিলই না। শেষ এবং নতুন শুরু। সবকিছু শান্ত হয়ে এলো। স্বর্ণলতা এক গভীর শ্বাস নিল। সে বুঝতে পারল সত্যিকারের শক্তি কোনো জাদুর মধ্যে নয়, সাহস আর সততার মধ্যে লুকিয়ে থাকে। তোমাকে ধন্যবাদ লেহেঙ্গা, তুমি শুধু একটা পোশাক নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আর যদি কখনো বিপদে পড়ো, আমায় ডেকো। স্বর্ণলতা হাসলো, আর জানতো তার সামনে আরো অনেক নতুন অভিযান অপেক্ষা করছে। এভাবেই স্বর্ণলতার জাদুকরী গল্পের যাত্রা শুরু হলো, যেখানে সাহস, সততা আর বন্ধুত্বের মূল্য সবচেয়ে বেশি। বহুদিন আগের কথা। এক গ্রামে নন্দন নামের এক লোক বাস করত। সে ছিল একজন মৌসুমী ফল বিক্রেতা।
প্রত্যেক মৌসুমে যে ফল উঠত সে তাই বিক্রি করে সংসার চালাতো। এখন তো তরমুজের মৌসুম চলে এসেছে, কিন্তু এই বছর তো আমার ক্ষেতে তরমুজের ভালো ফলন হয়নি। তুমি চিন্তা করো না, যতটুকু ফলন হয়েছে তা বিক্রি করে আমাদের সংসার চলবে। তবে গিন্নি, রোজ তো 2-3টার বেশি তরমুজ বড় হয় না যে বাজারে নিয়ে সেগুলো বিক্রি করব। যাই, এখন গিয়ে দেখি আজ কটা তরমুজ বড় হয়েছে। হ্যাঁ যাও, আমি গিয়ে রান্না চাপিয়ে দেই। এরপর নন্দন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে। কিন্তু খেতে এসে তার মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ ক্ষেতের বেশিরভাগ তরমুজগুলো ছোট অবস্থায় পচন ধরে গেছে। হায় হায়, এ কি হলো? এই তরমুজগুলো তো ছোট অবস্থায় পচন ধরে গেছে। এখন আমি কিভাবে রোজগার করব? আমার তো রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল। সামনে অন্য মৌসুমি ফল আসতে তো অনেক দেরি। এখন কি হবে? এই বলে নন্দন খেতে বসেই কাঁদতে লাগলো। পাশের গাছে এক পরী বসে এই দৃশ্য দেখছিল। তখন সে মনে মনে ভাবলো, এই লোকটি তো ভীষণ বিপদে আছে। আমি এই লোকটিকে পরীক্ষা করে দেখি। যদি এই লোকটি সৎ হয় তবে আমি তার সব দুঃখ কষ্ট দূর করে দিব। পরিনন্দনের এই অবস্থা দেখে বুড়িমার রূপ ধরে তার সামনে আসে। আরে বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? দেখুন না বুড়িমা, আমার ক্ষেতের বেশিরভাগ তরমুজ ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। এই তরমুজ বিক্রি করেই আমি সংসার চালাই। এদিকে পরি নন্দনের ক্ষেতের কাছে আসতেই বুঝতে পারে কেউ একজন এখানে বিষ ছিটিয়ে সব তরমুজ নষ্ট করে দিয়েছে। তাই পরি মনে মনে ভাবে, এই লোকটির তো কেউ ক্ষতি করেছে, একে সত্যিই সাহায্য করা দরকার। এরপর বুড়িমা নন্দনকে বলে, আহা, দেখতে পাচ্ছি তোমার তো বেশ বড় ক্ষতি হয়ে গেছে। তুমি কেঁদো না বাছা, এক কাজ করো, যে কটা তরমুজ ভালো আছে তা তুলে নিয়ে বাজারে বিক্রি করো। এই কথা বলেছেন বুড়িমা, আমি বরং এই তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ বাবা, যাও, এতেই তোমার আজকের দিন চলে যাবে। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। বুড়ি নন্দনের সামনে থেকে এসে আবারও পরীর রূপ ধারণ করে এবং সে আড়ালে লুকিয়ে নন্দনের কাজ দেখতে থাকে। এই লোকটি তো ভালো তরমুজগুলো উঠিয়েই ঝুড়িতে নিচ্ছে, আর পচা তরমুজগুলো আরেকটি ব্যাগে নিচ্ছে। দেখি তো এই পচা তরমুজগুলো দিয়ে সে কি করে। তরমুজ তোলা শেষে নন্দন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি গিয়ে সে তার গিন্নিকে ডেকে বলে, নিরু, ও নিরু, দেখো আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। নন্দনের ডাক শুনে তার গিন্নি দৌড়ে বাড়ির বাইরে এসে দাঁড়ায়। কি হয়েছে গো? এই দেখো, এর থেকে মাত্র 3-4টা তরমুজ পেলাম, আর বাকি সব তরমুজ নষ্ট হয়ে গেছে। হায় হায়, এ কি বলছো তুমি? এখন আমরা কিভাবে সংসার চালাবো? ক্ষেতের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। নাও, এই পচা তরমুজগুলো গরুকে দিয়ে দাও। এই বলে নন্দন ভালো তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। তরমুজ নিন, তরমুজ, তাজা তাজা মিষ্টি তরমুজ। কি ব্যাপার নন্দন ভাই, তোমার কাছে আজ মাত্র 3-4টা তরমুজ কেন? আর বলো না, আমার ক্ষেতের বেশিরভাগ তরমুজই ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। ও, এই ব্যাপার। আরে, তোমার কথা শুনে ভীষণ কষ্ট লাগছে। এদিকে কালু মনে মনে বলতে থাকে,
একদম ঠিক হয়েছে। তোর কারণে আমার থেকে কেউ তরমুজ কিনতো না। আমি তোর গাছে বিষ দিয়েছি। এদিকে পরি তার জাদু শক্তি দিয়ে কালুর মনের কথা বুঝে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার। এই দুষ্ট কালুই তবে নন্দনের ক্ষতি করেছে। এই কালুকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তরমুজ বিক্রি শেষে নন্দন সন্ধ্যায় বাড়ি চলে যায়। ঘরে এসে সে হতাশ হয়ে বসে থাকে। মন খারাপ করো না গো, সব ঠিক হয়ে যাবে। কাল খেতে গিয়ে আর একটা তরমুজও ভালো পাওয়া যাবে নাকি তাই ভাবছি। দেখো, ঠিক ঠিক কটা তরমুজ তুমি ভালোই পাবে। পরদিন সকালে নন্দন খেতে গিয়ে দেখলো তার ক্ষেতে সব তরমুজই নষ্ট হয়ে গেছে। হায় হায়, আমার তো সব তরমুজই নষ্ট হয়ে গেছে। এখন আমার কি হবে? এই বলে নন্দন কান্না করতে থাকে। হঠাৎই সেখানে বুড়িমা এসে হাজির হয়। সে নন্দনকে বলে, কেঁদো না বাছা, কেঁদো না। দেখুন না বুড়িমা, আজ আমার ক্ষেতের সব তরমুজ নষ্ট হয়ে গেছে। আমার অভাবের সংসার, এই তরমুজ বিক্রির টাকাতেই তো আমার সংসার চলতো। এখন তো আমাকে না খেয়ে মরে যেতে হবে। তুমি কেঁদো না, আমি জানি তুমি খুব ভালো ও সৎ মনের মানুষ। তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। কি উপহার বুড়িমা? এই নাও, এই পুটুলিটি রাখো। এখানে কিছু তরমুজ গাছের বীজ আছে। এগুলো লাগালে তুমি বেশ ভালো ফলন পাবে। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। এরপর বুড়িমা সেখান থেকে চলে যায়। এদিকে নন্দন সে বীজগুলো জমিতে বপন করে দেয়। তারপর সে বাড়ি গিয়ে তার গিন্নিকে সব কথা খুলে বলে। সব শুনে তার গিন্নি বলে, বেশ ভালো কাজই করেছো। দেখো, এখান থেকে কত তরমুজ হয়। পরদিন সকালে নন্দন খেতে গিয়ে খুব অবাক হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি? এ যে সোনার তরমুজ হয়েছে আমার ক্ষেতে। নন্দন দৌড়ে গিয়ে তরমুজগুলো পরীক্ষা করে দেখে সেগুলো আসলেই সোনার তরমুজ। সেখানে থেকে কটা তরমুজ তুলে সে বাড়িতে চলে যায় ও তার গিন্নিকে ডেকে বলে, গিন্নি, ও গিন্নি, দেখে যাও, আমাদের ক্ষেতে তো সোনার তরমুজ হয়েছে। আরে তাই তো দেখছি। তার মানে সে বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিল না, তিনি একজন পরী ছিল। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আমি যাই, এগুলো বাজারে বিক্রি করে আসি। নন্দন বাজারে তরমুজ বিক্রি করতে এসে শুনে কালুর সব তরমুজ নষ্ট হয়ে গেছে। আর কালু বাজারে বসে কান্না করছে। নন্দন তার কাছে যেতেই কালু বলে ওঠে, ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি। আমি তোমার ক্ষেতে বিষ দিয়ে সব তরমুজ নষ্ট করেছি। তার শাস্তি স্বরূপ আমার আজ এই অবস্থা। তুমি আমাকে ক্ষমা করো। নন্দন সব কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। এমন সময় সেখানে পরী প্রকট হয় আর বলে, নন্দন, তুমি তোমার সততার পরিচয় দিয়েছো, তাই আমি তোমাকে এই পুরস্কার দিলাম। আর কালু, তুমি খুবই খারাপ কাজ করেছো, তাই শাস্তি তোমার পাওনা। আমাকে মাফ করে দাও পরি। আমি আর কখনো এমন করব না। তুমি নন্দনের কাছে ক্ষমা চাও আর কথা দাও তুমি কখনো আর এমন কাজ করবে না। আমি কথা দিচ্ছি, আর কখনো আমি এমন করব না। আমায় ক্ষমা করে দাও ভাই। এরপর নন্দন কালুকে ক্ষমা করে দেয় এবং পরীও তার জাদু দিয়ে সব ঠিক করে দেয়। তারপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।